হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে কি কি করছিলাম? যোগ বিয়োগ দেখছিলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ, যোগ বিয়োগই দেখছিলাম বিভিন্ন নম্বর সিস্টেমে কিভাবে যোগ আর বিয়োগ করতে হয়। তো তোমাদের আবার হোমওয়ার্ক ছিল, করতে বোধহয়। আচ্ছা, একজন কি বলছিল লাস্টে একটা বুঝে নেই, কোনটা একটু বলবো, কোনটা বুঝে নেই? এই যে এটা, কোনটার কথা বলছিল? কোনটা আমাকে একটু বলো, কোনটা বুঝে? আচ্ছা, এটা কি পারো নাই? ও, আচ্ছা। আমি জাস্ট এগুলো দেখছিলাম। আচ্ছা, এটা আমি করতেছি, দেখো। এটা কি করতে বলা হয়েছে? বিয়োগ করতে বলা হয়েছে। এটা বাইনারি, বুঝতে পারতেছো, বাইনারিতে দিছি আমি। ঠিক আছে, তাহলে আমরা যদি বিয়োগটা শুরু করি তাহলে কি হবে? 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে এটা 2 বানাইতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, হাতে বাকি থাকে 1, এটা হয়ে যাবে 2। তারপর উপরটার সাথে 2 যোগ করে 3, 3 থেকে 2 গেলে 1, হাতে বাকি 1 থাকে। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0। তারপর 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এটুকু তো বোঝা গেছে। ডান পাশে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে বাম পাশে আরকি 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এটাও 0, এটাও 0, আর এটা 1 নামবে, আর এটা 0 আসবে। লেখো না লেখো যাই হোক। তাহলে এটাই অ্যান্সার। সহজ ছিল তো। তো সহজই লাগলো আমার কাছে। ঠিক আছে না? ও, আচ্ছা, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের কিন্তু এই যোগ বাইনারি, বাকিগুলোর যোগ বিয়োগ হয়তো এক্সামে আসতে পারে। উম, তবে ধরে নাও এক্সামে যদি আসে, ধরো দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা বলছে তোমাকে এগুলোর যোগফলটা বাইনারিতে প্রকাশ করো। এইভাবে আসতে পারে যে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যার কি করতে হবে? যোগফলটা বাইনারিতে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে তখন তুমি কি করতে পারো? তুমি দুইটা জিনিস করতে পারো। দুইটা জিনিস করতে পারো। একটা হচ্ছে কি, যে তুমি হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে আগে বাইনারিতে কনভার্ট করে নিলে, তারপর বাইনারিতে যোগ করে যে যোগফলটা আসবে সেটাই উত্তর তোমার। আরেকবার এটাও করতে পারো যে তুমি হেক্সাডেসিমাল যোগ তো পারো, হেক্সাডেসিমাল যোগ করে ফেললে আগে, তারপর ওই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলাম। বুঝতে পারছো? তো অনেকগুলো পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো, এটা তোমার উপর আসলে যে তুমি কিভাবে যাবা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে তুমি এখন কি করতে পারো, এখন তুমি হলো যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে তাহলে এই টেস্ট পেপার গুলো একটু দেখো। যেহেতু এই অধ্যায়ের দুইটা মেজর পার্ট, একটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে এই যে ডিজিটাল ডিভাইস, যেটা আমরা আর দুইটা ক্লাস পরে শুরু করবো। তো তুমি অলরেডি অনেক কিছু শিখে ফেলছো, তো এখন তুমি চাইলেই জিনিসপত্রগুলো দেখতে পারো। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ আজকে আমাদেরকে যেটা শেখা লাগবে ওটা পরীক্ষায় ঘতে তো আসে মোটামুটি। আমাদের তো ক খ ঘ গ ঘ সৃজনশীলে থাকে, ঘতে এই প্রশ্নটা আসে মোটামুটি। তো দেখি অতদূর যেতে পারবো কিনা। তো তার আগে আমাকে একটা জিনিস শিখাইতে হবে, ওটা শিখাই নি। সেটা হলো, আমাদের ক্যালকুলেটর কোনটা ভার্সন তোমরা ইউজ করো? কি রে, কি, আমার লাইসেন্স চলে গেছে। এক্সট্রা, আচ্ছা। আর ইএস প্লাস, আচ্ছা যাই হোক, দুইটাই তো ছিল আমার কাছে। ও, চেকই তো করলাম না, লাইসেন্স গুলোতে চলে গেছে।
আচ্ছা, তাহলে এই কাজটা পরের দিকে দেখাইতে হবে তোমাকে আমার। ওকে, এই ক্যালকুলেটর গুলো অনলাইনে পাওয়া যায়। এগুলো লাইসেন্স লাগে, তো আমার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমি আজকে দেখাইতে পারতেছি না। তো ক্যালকুলেটর থাকলে আমি দেখাইতে পারতাম। ঠিক আছে, তো একটু একটু দাঁড়াও। আচ্ছা, দেখো আমি যদি দেখি যে ক্যালকুলেটর আমি পারতেছি, তাহলে দেখাবো, নাহলে তোমাদেরকে আমি ইউটিউবে ভিডিওটা অনেক আছে ক্যালকুলেটর দিয়ে কিভাবে নাম্বার কনভার্সন করতে হয় সেগুলো দেখতে পারবো। আমি চাইলে সেগুলো কয়েকটা তোমাদেরকে সার্চ করে দেবো প্লেলিস্ট। আমরা শুরু করি আজকে তাহলে পড়াশোনা। আচ্ছা, দেখো আমরা আজকে কি করব, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আমরা চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে প্রকাশ করতে পারি সেটা নিয়ে। এখন আমরা যে পড়াশোনা গুলো করব সেগুলো পুরোটাই আসলে বাইনারি কে নিয়েই পড়বো। আমাদের মেইন কনসার্ন এবার বাইনারি সংখ্যা নিয়ে। বাইনারি নিয়ে সবকিছু করতে হবে আমাদেরকে এবার। এরপরে যতগুলো লেকচার আছে সবগুলো। আমরা অনেক নাম্বার সিস্টেম শিখছি, তবে বর্তমানে আমাদেরকে বাইনারিতে বেশি কনসার্ন থাকতে হবে। তো এখন আমরা দেখো বাইনারিতে যোগ করতে পারি, কিন্তু বিয়োগও করতে পারি। পারি আমরা। তো ঠিক আছে। এখন এই কি হয় যে তোমার যে ইয়াটা কি বলে, ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে সেগুলাতে দুইটা সংখ্যা, সেগুলাতে তো বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। এখন তারা, তাদের ওখানে যে সিস্টেমটা আছে, অ্যাডার নামে একটা যন্ত্র আছে, অ্যাডার, আমরা পূর্বস্থান। এখন এটা কি হচ্ছে কি, যে এটা শুধুমাত্র যোগ করতে পারে, এই ডিভাইসটা শুধু যোগ করতে পারে। তার মানে কি দাঁড়ালো, যে অ্যাডারটা কি করতে পারতেছে, অ্যাডারটা শুধু যোগ করতে পারতেছে, যোগ ছাড়া আর কিছু করতে পারবে না। এইভাবে আর কি ওই পুরো সার্কিটটা ডিজাইন করা আছে। তার মানে সে শুধু যদি যোগ করতে পারে, তাহলে আমাদের যে বাকি যেই অপারেশন গুলো আছে, বিয়োগ করা কিংবা গুণ করা কিংবা ভাগ করা, সেগুলো আমরা তাহলে কিভাবে করবো? কারণ আমাদেরকে ইলেকট্রনিক ডিভাইসে তুমি তো, ক্যালকুলেটর তোমার একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই না? এখন এই ক্যালকুলেটর দিয়ে তুমি সবই করতে পারো, বিয়োগও করতে পারো, গুণও করতে পারো, ভাগও করতে পারো। কিন্তু সেখানে যেই অ্যাডারটা ব্যবহার করা হয় বা যেই সার্কিটটা ব্যবহার করা হয়, সেই সার্কিটটা শুধুমাত্র কি করতে পারে, যোগ করতে পারে। তাহলে এই তিনটা কাজ কিভাবে করা যাবে? হ্যাঁ, এই শুধু যোগ করে এই তিনটা কাজ করা যাবে। এটা কি তুমি জানো, যে আমি শুধু জাস্ট যোগ করে এই বাকি অপারেশন গুলো করতে পারি? করতে পারি। কিভাবে করতে পারি? দেখো, আমি যোগের কাজটা এইভাবে করতে পারি না। ধরো তোমাকে আমি আমি যদি বলি যে তুমি একটা কাজ করো, তুমি তুমি শুধু যোগ করতে পারো, বিয়োগ করার তুমি পদ্ধতি তুমি জানো না। তো আমি তোমাকে বললাম যে 15, আর কি করতে হবে, আহ 15 থেকে ধরো তুমি 12 বিয়োগ করবা ধরো। তো এখন তুমি বিয়োগ তো করতে পারো না, বিয়োগ করার কোনো ধারণা তোমার কাছে নাই। তো আমি তোমাকে এটাই তো বলতে পারি, তুমি এটা চিন্তা করতে পারো না যে 15-র সাথে আমি যদি -12 কে যোগ করি, তাহলে তো একই সেম রেজাল্ট আসবে। এটা আর এটা তো একই জিনিস। একই জিনিস কিনা বলো তো? 15 থেকে 12 বিয়োগ করা যা কথা, 15-র সাথে -12 যোগ করা একই কথা। তাহলে আসলে আমি এখানে মেইন অপারেশনটা কি করতেছি, যোগ করতেছি কিন্তু এখানে আমি বিয়োগের কাজটা করে ফেলতে পারছি। যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করে ফেলতে পারছি। তাহলে আমার এখানে এক্সট্রা কি জিনিস লাগলো, এই যে 12 এর নেগেটিভটা কত হবে সেটা জানা লাগতেছে আসলে। যে এই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাটা কত, 12 এর ঋণাত্মক সংখ্যা কত, -12। বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, যোগ
যোগটা মানে বিয়োগের কাজটা যোগ দিয়ে করা যাবে? যদি আমি ঋণাত্মক সংখ্যা প্রত্যেকটা জানি। ধরে নাও তোমাকে আমি বললাম কি যে ১৭ থেকে তুমি ধরো ১০ বিয়োগ করবা। তো তুমি যদি ১০ এর নেগেটিভটা জানো তাহলে তুমি জাস্ট কি করো ১৭ এর সাথে যোগ করবা -১০ কে। তাই না? তো মেইন কথা যেটা যে তোমাকে ঋণাত্মক সংখ্যাটা জানা থাকা লাগবে। আমি যদি একদম আরবিট্রারি বোঝাই x মাইনাস y করতে বলছে তোমাকে। তো তুমি যেটা করবা x প্লাস মাইনাস y। অর্থাৎ y এর নেগেটিভটা তোমাকে জানতে হবে যে y এর নেগেটিভ যেকোনো সংখ্যার নেগেটিভ সংখ্যাটা কি হবে সেটা তোমাকে জানতে হবে। তাইলে তুমি যোগের কাজ বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারবা। এটা গেল ১ম কথা। যে যোগের মাধ্যমে আমরা বিয়োগটাও করতে পারবো। ২য় কথা, গুণ করতে পারবো কিনা আমি। দেখো গুণ করা মানে কি? বারবার যোগ করা। এটা তো বুঝো। যখন তুমি ৩ কে ২ দ্বারা গুণ করো ৩ দুগুণ ৬ এটা মানে কি? তুমি ৩ কে ২ বার যোগ করতেছো। এটাই না? সো গুণের কাজটাও কিন্তু যোগের মাধ্যমে করা যাবে। যাবে তো? এখন তুমি বলবা যে আচ্ছা ৩ গুণন -২ আমি যদি করতে চাই, তো -২ ৩ বার যোগ করো। তাইলে -৬ আসবে। এই আরকি। তার মানে আমি এই যে গুণের কাজটাও যোগের মাধ্যমে করতে পারবো। ভাগের কাজটা কিভাবে করব? ভাগ মানে কি? ভাগ মানে বারবার বিয়োগ করা। এগুলো আমরা ছোটবেলায় শিখছিলাম, ছোটবেলায় শিখাইছিল আমাদের। যেমন আমাকে যদি বলে ৬ ভাগ ২ কত? ৩, তাই না? ৬ ভাগ ৩ এখন এটা কিভাবে? আমি ৬ কে বারবার ২ দিয়ে ভাগ করব। বিয়োগ করব। ৬ বিয়োগ ২ হচ্ছে কত? ৪ তারপর হচ্ছে আবার আমি বিয়োগ করব ২। তাইলে হয়ে যাবে ২। আবার বিয়োগ করব ২। তাইলে হয়ে যাবে ০। তাইলে ২ আমি কয়বার বিয়োগ করছি? ৩ বার। তাইলে আমার এইটাই হবে অ্যান্সার। যতবার বিয়োগ করছি সেটাই হবে ভাগফল না। এই আরকি। তার মানে এইটুকু দাঁড়াচ্ছে যে যোগের মাধ্যমেই এখন দেখো এখানে তো আবার বিয়োগ করছি। এখন বিয়োগের কাজটা তো আবার যোগের মাধ্যমে করা যায়। তো আল্টিমেটলি যোগের মাধ্যমে বাকি সব অপারেশন গুলো আমরা করতে পারি। সো আমাদেরকে যোগ করাটা পারতে হবে। তো বাইনারি যোগ তুমি পারো, ভালো কথা। এখন তুমি চিন্তা করো তুমি যোগ করবা না, তোমার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসটা যোগ করবে। তো সে কিভাবে করবে? তার পদ্ধতিটা কি? সেটা আমরা শিখবো আরকি। ঠিক আছে? এইটুকুই হচ্ছে মেইন কথা। ওকে? এটা হলো ব্রিফ। এখন হচ্ছে মাই ১২ থেকে -১২ যদি বিয়োগ ১৫ থেকে যদি -১২ যদি বিয়োগ করতে হয় তাহলে তোমাকে ১২ র নেগেটিভ সংখ্যাটা জানতে হচ্ছে। এখন তোমার যে ডিভাইসটা সে তো আর দশমিক পদ্ধতিতে কাজ করবে না। সে কিসে কাজ করবে? বাইনারিতে। তো বাইনারিতে একটা নেগেটিভ সংখ্যাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা বুঝতে হবে। সেটা জানতে হবে। নাহলে তো আমি যোগ করতে পারব না। বুঝতে পারছো কি? তো বাইনারি কোনো সংখ্যাটাকে নেগেটিভ সংখ্যা কিভাবে বলবো আমরা? কখন নেগেটিভ বলবো? এই পদ্ধতিটা সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো এটাই আমরা দেখবো আরকি আজকে। যে চিহ্নযুক্ত সংখ্যাকে কিভাবে প্রকাশ করে বাইনারিতে। আমাদের টপিকটা কি? এটা আমাদের টপিক। তো এখন হচ্ছে এটা যদি টপিক হয়, তো আমরা ৩ ভাবে এই কাজটা করতে পারি। অর্থাৎ এই কোন বাইনারি সংখ্যাটা দেখেই তুমি বলবা যে এটা পজিটিভ, এইটা নেগেটিভ। এটা বোঝার উপায় হচ্ছে ৩ টা বা সিস্টেম হলো ৩ টা। এই সিস্টেম গুলো নিয়েই পড়া লাগবে। ১ম টা হচ্ছে ১ নম্বর যেটা আমরা ব্যবহার করতে পারি, সেটাকে বলা হয় প্রকৃত মান পদ্ধতি। ইংরেজিতে হলো এটার চিহ্ন, পরিমাণ
এটা বা সংক্ষেপে এটাকে বলা হয় প্রকৃত মান। সংক্ষেপে আমরা এটাকে প্রকৃত মান বলতে পারি। এই পদ্ধতিটার নাম প্রকৃত মান পদ্ধতি বা পুরোটা হলো চিহ্ন পরিমাণ প্রকৃত মান পদ্ধতি বা মান গঠন। ২ নম্বরটা হলো 1 এর পরিপূরক গঠন। বা ইংরেজিতে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। অয় অধ্যায়টা ধরবা? হ্যাঁ, তো এখন কি করতে যাচ্ছ? তোমার পরীক্ষায় ৮ টা প্রশ্ন আসবে না? তো তুমি আমার সাজেশন থাকবে তুমি এই অধ্যায়টা পুরোটা পড়ো। এই অধ্যায়টা পুরোটা পড়ো। আ আর হচ্ছে ওই অধ্যায়টা তুমি জাস্ট রিডিং করতে পারো এমসিকিউর জন্য। মানে পরীক্ষার জন্য আরকি বলতেছি। আর তুমি যদি এখন এইটা অধ্যায় অর্ধেক পড়ে ওটা অধ্যায় করো, আর ওইটা অধ্যায়ে যে এরকম না যে আমি তোমাকে ৪ ক্লাসের মধ্যে ওটা অধ্যায়ে এটলিস্ট ৫ টা ক্লাস লাগবে। ৪ টা ক্লাস হলেই হবে আসলে। তাইলে ওটা অধ্যায় শেষ হবে। তো আমার তো সাজেশন থাকবে পরীক্ষায় এই অধ্যায়টা থেকে তুমি অ্যান্সার করো। কারণ এই অধ্যায়টা অনেকটা ম্যাথ টাইপের। যে তুমি যে প্রশ্নগুলো আসবে এগুলো তুমি অলরেডি জানবা, প্র্যাকটিস করে যাবা। তো অ্যান্সার করলে ফুল মার্কস। আর ওই অধ্যায়টা একটু বর্ণনা টাইপের জিনিসপত্র আসবে এবং ওখান থেকে অ্যান্সারও করতে একটু কষ্ট হবে। আমার তো সাজেশন থাকবে এইটাই পুরোটাই করতে। হ্যাঁ, এটা অধ্যায় ওই যে পরের পার্টটা মৌলিক জ্ঞানের পার্টটা করতে একটু সময় লাগবে। পরীক্ষা কত তারিখ তোমাদের? হ্যাঁ, ৬ তারিখে তো এইটা এক্সাম না। এই এক্সামটা কয় তারিখ? এক্সামের মাঝে তো তোমরা পড়তে পারবা না, সেটা বুঝছি। তো মানে এরকম ধরে নাও শুক্রবারে বৃহস্পতিবারে তো পড়তেই পারবে। বা তোমাদের পরীক্ষা তো আর প্রতিদিন হবে না, গ্যাপ থাকবে। সেই গ্যাপে পড়তে পারো। মানে আচ্ছা, একদিন পরে গ্যাপ আছে? ও আচ্ছা, তাহলে তো সমস্যা হয়ে গেল। তাহলে আজকে কত তারিখ? ১৯ তারিখ। তাহলে আমার আর কয়দিন পাবো আমি? ১, ২, ৩। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ তারিখে পরীক্ষা না? ৭, ৭ দিন। আম হ্যাঁ, মানে ৬ তারিখের আগে এটা ওটা শেষ করতে পারবো। মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? হুম, ওকে। তাহলে দেখো ৩ নং পরিমাণ তাহলে ৩ টা ওয়েতে আচ্ছা ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। আগে এটা আমরা পড়াটা শেষ করে নিই। আ বা চিহ্ন পরিমাণ এটা ৩ টা উপায়ে তাহলে আমরা করতে পারি। একটা প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্ম যাই হোক। এই ৩ টা ওয়েতে করা যায়। তবে হলো আমাদের এই যে ১ম যে ২ টা এগুলা এগুলা হচ্ছে কম ইম্পোর্টেন্ট আরকি। কম ইম্পোর্টেন্ট বা এগুলা প্রশ্নগুলা কম ইম্পোর্টেন্ট কেন বলতেছি? কারণ এইগুলা তোমার হচ্ছে গ তে কিংবা ঘ তে আসবে না। এগুলো আসবে তোমার খ তে মানে ১ মার্কের জন্য কিংবা এমসিকিউ তে। এগুলা এমসিকিউ তে আসবে কিংবা ক তে আসবে বা খ তে আসবে। বাট এইটা হচ্ছে তোমার জন্য ইম্পোর্টেন্ট। এই জিনিসটা শেখা। টুলস কমপ্লিমেন্ট ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তুমি দেখবা যেই পড়াবে সেই বলবে এই জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ এটা বারবারই পরীক্ষায় দেয়, প্রতিবারে আসে। টুলস কমপ্লিমেন্ট ব্যবহার করা। ঠিক আছে? এক্সাক্টলি আমি টুলস কমপ্লিমেন্ট ব্যবহার করব না।
টুস কমপ্লিমেন্টটাকে ইউজ করে আরেকটা জিনিস করবো আর কি। যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি, যখন পড়াবো আজকে সেটা বলবো আবার। ঠিক আছে? এখন তাইলে দেখো এগুলা একটা সিস্টেম, এগুলো এখন আমাদেরকে শিখতে হবে, এইটুকুই কাজ। তো খুব কঠিন না জিনিসটা, সহজ করার জন্য তো এগুলো বানাইছে। তো দেখো কি করতে পারি, চিহ্নযুক্ত আমাদেরকে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করতে হবে। তো একটা কি হয়, একটা সংখ্যা কি হতে পারে, either পজিটিভ অর নেগেটিভ অর জিরো। পজিটিভ নেগেটিভ, জিরোটাকেও পজিটিভের মধ্যে আমরা ফেলতে পারি। পজিটিভ হবে নাহলে নেগেটিভ হবে, এই তো, এটাই। তো দেখো প্রথমটা, প্রকৃত মান গঠন, সেটা কিভাবে আমাদেরকে বলবে যে একটা সংখ্যা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? প্রথমটা, আচ্ছা, কিভাবে করতে পারি এটা? এখানে একটু ইনিশিয়াল একটু ধারণা দিতে হবে তোমাকে। ঠিক আছে? ইনিশিয়াল ধারণা না দিলে তুমি বুঝবা না। ইনিশিয়াল ধারণাটা এটা, দেখো আমরা এই সবই করতেছি কিসের জন্য? ইলেকট্রনিক ডিভাইসে বা তোমার কম্পিউটার যাতে বুঝতে পারে সেটার জন্য। ঠিক আছে? এখন আমাদের যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস আছে, হ্যাঁ, সেগুলো রেজিস্টার ইউজ করে কোনো কিছুকে সংরক্ষণ করার জন্য। ইউজ করে রেজিস্টার, নাম শুনছো? রেজিস্টার, 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 এটা হচ্ছে, এটা বোধহয় বলছিলাম, ডাটা সংরক্ষণ করার জন্য। ডাটা সংরক্ষণ মানে কি? তোমার ইলেকট্রনিক ডিভাইসের জন্য ডাটা কি? জিরো আর ওয়ান, এই তো। জিরো আর ওয়ান দিয়ে তো সবকিছু, সে আর অন্য কিছুই বুঝবে না, অনলি জিরো অ্যান্ড ওয়ান। ওকে, তাহলে জিরো আর ওয়ান কে সংরক্ষণ করবে, ভালো কথা। তো ধরো নাও একটা বাইনারি সংখ্যা হলো এরকম 1110, এটা একটা বাইনারি সংখ্যা, সে এটাকে স্টোর করবে, এই বাইনারি সংখ্যাটাকে স্টোর করবে। তো কিভাবে স্টোর করবে, তাই তো? এটা হচ্ছে কথা। ওকে, তো এটা স্টোর করার উপায়টা হলো এই রেজিস্টার কি। রেজিস্টার কি এটা বোধহয় তোমাকে বলছিলাম, তুমি যখন ইয়া পড়ছিলা। রেজিস্টার কি, সেটা হচ্ছে, রেজিস্টার একটা বিল্ডিং এর মতো আর কি, যেখানে অনেকগুলো রুম আছে। প্রত্যেকটা রুমে একজনকে তুমি রাখতে পারবা। ঠিক আছে? এরকম হচ্ছে একটা রেজিস্টার হয়। তো একটা বিল্ডিং যেরকম কি হয়, আহ ধরুন একটা 10 তলা বিল্ডিং হতে পারে, একটা 5 তলা বিল্ডিং হতে পারে, এরকম না? তো আমাদের যে রেজিস্টার গুলা, ওগুলা আহ কিভাবে তৈরি হয়? আমাদের কাছে 8 বিট রেজিস্টার আছে, 4 বিট রেজিস্টার আছে। মানে আমাদের যে রেজিস্টার গুলা সেগুলো এইভাবে তৈরি হয়, টু টু দি পাওয়ার এন আকারে। টু টু দি পাওয়ার এন আকারে, অর্থাৎ তুমি টু এর উপর পাওয়ার যদি ওয়ান দাও, তাহলে কি হবে? টু। এন এর মানে কিন্তু আসলে গ্রেটার দেন জিরো দিতে হবে। টু টু দি পাওয়ার টু দাও তাহলে হচ্ছে ফোর। টু টু দি পাওয়ার থ্রি দাও তাহলে এটা হচ্ছে এইট। সো আমি যদি বলি তোমাকে, তোমাকে যদি বলে 2 বিট রেজিস্টার, তোমাকে যদি বলে 4 বিট রেজিস্টার, তোমাকে যদি বলে 8 বিট রেজিস্টার, এভাবে বলে। তো টু টু দি পাওয়ার ফোর একটু এখানে আমি বেশি বর্ণনা বলতেছি, কারণ জানতে হবে, নাহলে তুমি আসলে যখন অঙ্ক করবে তখন তোমার মানে মজা পাবা না। টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে 16 বিট, এরকম। তাহলে এইভাবে তোমাকে রেজিস্টার গুলো তৈরি করতে হবে। 2 বিট রেজিস্টার যখন আমি তোমাকে বলবো, তখন এটা কি হবে, সে মাত্র 2টা বিটকে সংরক্ষণ করতে পারবে। যখন তোমাকে আমি বলবো 4 বিট রেজিস্টার, তখন তুমি এটাই মনে করবা সে 4টা বিটকে সংরক্ষণ করতে পারবে। বাইনারি একটা বিট মানে জিরো, এইটার ওয়ান। আর যদি বলি 16 বিট, তাহলে 16 বিট, 16টা বিটকে সে সংরক্ষণ করতে পারবে। তো সে এইভাবেই তুমি রেজিস্টারটা বানাইতে হবে তোমার। তুমি যদি এখন আকাশ থেকে বলো আমি একটা 5 বিট রেজিস্টার বানাবো, পারবে না, সম্ভব নয় সেটা ম্যানুফ্যাকচার করা। এইভাবে ম্যানুফ্যাকচার করতে হবে। এই যে এটা আমি উদাহরণ দিছিলাম যে তোমার যে মেমোরি কার্ড গুলো থাকে, ওগুলো কি থাকে, 32 জিবি, 64 জিবি। বা তুমি যে তোমার মোবাইলের যে স্টোরেজটা, সেগুলো কি থাকে, 128 জিবি, 256 জিবি। কেন? কারণ এগুলো সব পাওয়ার। টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে থার্টি, টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে কি 64, 64 বিট, 32 বিট, 64 বিট, এরকম করে। টু টু দি পাওয়ার সেভেন মানে কি 128 বিট, এইগুলা। তারপর আমি যদি আরো যাই, টু টু দি পাওয়ার এইট, এইট যাই, তাহলে এটা হচ্ছে 256 বিট, এরকম করে আর কি। তাহলে
তুমি দেখো যে তোমার যে যতগুলো 64 জিবি 128 জিবি এভাবে থাকে, 100 জিবি এভাবে কিন্তু কোনো মেমোরি কার্ড থাকে না। কারণ কি, মেমোরি কার্ডটার যে কোড সেটাই রেজিস্টার, এবং এই রেজিস্টারটা এইভাবে বানাইতে হবে, নাহলে তোমার আর অন্য কোনো ভাবে বানানো সম্ভব না। ঠিক আছে? তো ওকে, ভালো কথা। তো আমরা এখানে যেই বিটের রেজিস্টার নিয়ে কাজ করব সেটা মেইনলি 8 বিট রেজিস্টার নিয়ে। ঠিক আছে? আর কালকে আমরা একটু 16 বিট রেজিস্টার নিয়েও দেখবো জিনিসটা, কখন আমরা এই দুটো ব্যবহার করবো। সর্বোচ্চ আমাদেরকে এই দুটাই লাগবে। প্রশ্ন কঠিন হলে 16 বিট দিয়ে আসবে, প্রশ্ন যদি সহজ হয় তাহলে 8 বিট দিয়ে অঙ্ক করে আসবে। এই দুটো নিয়ে আমাদের কনসার্ন। ঠিক আছে? তাহলে আমাদের যে রেজিস্টারটা আছে সেটা ইদার 8 বিট হবে কিংবা 16 বিট হবে। আচ্ছা, আমরা 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করব। ঠিক আছে, ভালো কথা। যে আমাদের ইলেকট্রনিক ডিভাইসে 8 বিট একটা রেজিস্টার আছে, তার মধ্যে সে 8টা বিটকে সমর্পণ করতে পারে। তো 8 বিট রেজিস্টারটা দেখতে কিরকম? এই যে এরকম হবে। মানে একটা, আবার যদি ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে এরকম ভাবে দেখতে আর কি। এটা এইখানে 8টা ঘর থাকবে। আমি যদি ঘরগুলো একটু আঁকাই, তাহলে সবগুলো হয়ে যাবে। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে না? ঠিক করি। হ্যাঁ, 8টা তো হয়েছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার একটা 8 বিট রেজিস্টার, দেখতে এরকম হবে। কি থাকবে এর ভিতরে? 8টা ঘর থাকবে। 8টা ঘর থাকবে, এই 8টা ঘরে 8টা বিট বসবে। এবং এটা এটা এখনই তো আমরা সামনেই পড়বো, সেটা হচ্ছে কি, এই জিনিসটা। এই যে প্রতি ঘর দেখতেছো না, এগুলা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, যেটা দিয়ে আমাদের গ্রুপটার নাম আছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হলো এই রেজিস্টারের একটা ইউনিট। একটা ফ্লিপ ফ্লপ একটা বিটকে সংরক্ষণ করতে পারে, ক্যান স্টোর অনলি 1 বিট। তুমি যদি তোমার ইলেকট্রনিক ডিভাইস গুলোর একদম ভিতরে যাও, তাহলে তুমি এই মেমোরির মধ্যে জাস্ট ছোট ছোট এই ফ্লিপ ফ্লপ গুলাই দেখতে পারবা। তো 8টা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার তৈরি হয়। ঠিক আছে? যেমন এটা একটা 8 বিট রেজিস্টার, এটা 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। 16 বিট রেজিস্টারটা তাহলে কি হবে? 16টা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হবে। তো এই ফ্লিপ ফ্লপ গুলো নিয়েও পড়তে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর পড়াশোনা। ও তো আচ্ছা, তাহলে আমাদের আমাদের যেটা করতেছি তাহলে হলো, আমরা প্রকৃত মান গঠন, আমরা 8 বিট একটা রেজিস্টার ব্যবহার করতেছি। 8 বিট রেজিস্টারে আমরা একটা বাইনারি সংখ্যাকে স্টোর করে রাখবো। ভালো কথা। তো আমি একটা বাইনারি সংখ্যা নিচ্ছিলাম এখানে বোধহয়, এটাকে আমি স্টোর করব। ঠিক আছে? তাই স্টোর করার উপায়টা কি? স্টোর করার উপায়টা হলো, এই যে 8 বিট রেজিস্টারটা দেখতেছো, সেটার 8টা ঘর আছে। 8টা ঘর আছে, সেই প্রথম ঘরটা একটা জিনিস রিপ্রেজেন্ট করবে, আর বাকি 7টা ঘর একটা জিনিস রিপ্রেজেন্ট করবে। প্রথম ঘরটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে চিহ্নকে, চিহ্ন। পরের যে আর 7টা ঘর আছে সেটা ইন্ডিকেট করবে মানকে। বুঝতে পারছি? প্রথম ঘরটা তোমাকে চিহ্নটা বলে দিবে যে আচ্ছা এটা কি, পজিটিভ নাকি নেগেটিভ, এটা বলে দিবে। আর পরের 7টা ঘর তোমাকে ওই বাইনারি সংখ্যাটার মানকে ইন্ডিকেট করবে। এইভাবে আমরা যে জিনিসটা চিনতেছি আর। সো এই এই সিস্টেম কি হয়, প্রকৃত মান গঠনে প্রথম যে ঘরটা, 8টা ঘরের মধ্যে 8 বিট রেজিস্টারের প্রথম ঘরটা কি করতেছে, চিহ্নকে রিপ্রেজেন্ট করতেছে, এবং ঘরের 7টা ঘর কি করতেছে, মানকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? আর আমরা এটা কি ব্যবহার করতেছি, একটা 8 বিট রেজিস্টার ব্যবহার। এখন দেখো কিভাবে কাজ করে। এটা চিহ্ন, এটা মান। তো দেখো, আহ, তোমার চিহ্ন যে বিটটা, এটা হচ্ছে চিহ্ন বিট। ঠিক আছে? বা সাইন বিট, ইংরেজিতে বলা হয় সাইন বিট।
আর এগুলো হচ্ছে ভ্যালু বিট। এই 7টা হচ্ছে ভ্যালু বিট। ঠিক আছে? আচ্ছা, সাইন বিট যদি এখন কয়েকটা জিনিস দেখো। সাইন বিট যদি 1 হয়, সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ হবে। আর তোমার সাইন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হবে। এই সিস্টেমে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমি ধরে নাও আমি একটা যদি সংখ্যা এখন লিখলাম এরকম করে, এরকম সংখ্যা লিখলাম। ধরো আমি লিখলাম হচ্ছে এইটা আমাদের 8 বিট রেজিস্টার, আমি লিখলাম হচ্ছে 0 1 1 1 0 1 0 1। তাহলে এটা কি একটা সংখ্যা হবে? এটা একটা পজিটিভ সংখ্যা হবে। কেন, কিভাবে বুঝলাম আমি? বোঝার উপায়টা কি? এই যে প্রথম ঘরটা, প্রথম ঘরে কি আছে? 0 আছে। 0 আছে তার মানে এটা হবে পজিটিভ। ঠিক আছে? আর আমি যদি জাস্ট এই প্রথম ঘরটাতে সবই ঠিক রাখি, প্রথম ঘরটাতে জাস্ট সবই ঠিক রাখি, প্রথম ঘরটাতে একটা 0 বসাই দিই, তাহলে এই সংখ্যাটা 0 না 1 বসাই দিই, তাহলে এই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারছো এইটুকু আইডিয়া? বোঝা যাচ্ছে কিনা বলো? তন্নি? ওকে। এখন আরেকটা জিনিস আমাদের শিখতে হবে। তাহলে আমরা বুঝি, তাহলে এটা দিয়ে আমরা যেকোনো জিনিস এভাবে জিনিসটা করতে পারি। এখন কথা হলো তোমাকে আমি একটা ডেসিমেল নাম্বার দিব। তোমাকে আমি একটা ডেসিমেল নাম্বার দিব, পজিটিভ ডেসিমাল নাম্বার দিব, নাহলে নেগেটিভ ডেসিমাল নাম্বার দিব। সেটাকে তুমি এই প্রকৃত মান পদ্ধতিতে লিখতে পারতেছো কিনা, এটা হচ্ছে কথাবার্তা। বুঝতে পারছো? তোমাকে একটা ডেসিমাল নাম্বার দিব, তুমি এটাকে প্রকৃত মান পদ্ধতিতে বাইনারিতে লিখতে পারতেছো কিনা। ঠিক আছে? তো দেখো আমরা সেটা কিভাবে করতে পারি। আমরা এটা একটু আজকে আলাদাভাবে করব। ক্যালকুলেটর থাকলে তো ভালোই হতো, তাহলে তোমাদের জিনিসটা ভালোভাবে বোঝানো যেত। সমস্যা নেই। আচ্ছা, দেখো এটা হচ্ছে এখন এগুলো যে তোমার 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারের যে এইটা, তুমি যখন একটা বাইনারি সংখ্যাকে লিখবা না, তা আমি বললাম কি এটা হচ্ছে চিহ্নকে রিপ্রেজেন্ট করবে। ভালো কথা, এটা হচ্ছে চিহ্নকে রিপ্রেজেন্ট করবে। আর হচ্ছে এই যে এই এইগুলো ঘর কি নির্দেশ করবে? ভ্যালুকে নির্দেশ করবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নাও এটা এইখানে যদি সংখ্যাগুলো বসাই, একটা বাইনারি সংখ্যা বসাই, তাহলে ভ্যালু হচ্ছে এই এইটুকু ঘরের জন্য ভ্যালু। ঠিক আছে? তাহলে ওই বাইনারি সংখ্যাটার এইটা এলএসবি হবে আর এটা এমএসবি হবে। হবে কিনা বলো? তুমি কি বলতে পারি? হ্যাঁ, ওকে, এমএসবি হবে। এখন এই প্রত্যেকটা ঘরের স্থানীয় মান আছে কিন্তু। আমরা করছিলাম। কারণ এটা এই যে তুমি এলএসবি থেকে এভাবে এমএসবি যাচ্ছ, তাহলে স্থানীয় মান আছে না? তাহলে বলো তো স্থানীয় মানগুলো কি কি? যেমন এইটার স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 স্কোয়ার, তারপরে 2 কিউব, তারপরে 2 4, 2 5, 2 6, এরকম করে আমি যদি তুলনা করি তাহলে এটাই একটু চেক করেন। 2 6, হ্যাঁ এটাই তো আসতেছে 64 পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এইগুলোর মানগুলো একটু আমি লিখতে যাচ্ছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, মানে স্থানীয় মানগুলো আমি লিখতেছি। 1 2 4, তারপর এটা কত? 8, তারপর এটা 16, 32, 64। আচ্ছা, তোমাদেরকে যখন আমি ধরো আমি বলছিলাম না যে ধরো যে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার এটা হচ্ছে এ, তখন তোমরা কি করছিলা? আচ্ছা, এ মানে হলো 10। হ্যাঁ, তো 10 আমরা কি তখন করছিলাম যে 8421, এভাবে করে আমরা 10 বানাইতে হবে। 10 বানাই হলে কোথায় কোথায় 0 1 দিতে হবে, এখানে 1 আর এখানে 1 দিতে হবে, আর এগুলোতে 0, তাহলে বাইনারি ইকুইভ্যালেন্ট হবে এটা। তো আমরা কিন্তু ডেসিমালের ক্ষেত্রেও এই জিনিসটা করতে পারি।
ধরে নাও তোমাকে আমি যদি একটা ডেসিমেল সংখ্যা দিই হলো আম কত দিলাম? ১৭, ১৭ দিলাম, হ্যাঁ? তখন তুমি এই যে ৭ টা বিট দেখছি না? 64, 32, 16, 8, 4, 2, 1 এইগুলোর মধ্যে তাদেরকে যোগ করে ১৭ পাওয়া যাবে। সেগুলোর জায়গায় তুমি জাস্ট 1 লিখবা। তাহলে দেখো তো আমি কাদেরকে যোগ করে ১৭ পাইতে পারি? এই যে ১৬ কে আর ১ কে যোগ করলে এখানে কিন্তু ১৭ পাওয়া যাবে ডেসিমালে। তাহলে এইখানে আর এখানে 1 দিব। আর বাকিগুলোতে 0 দিব। তাহলে এটা কিন্তু আমার ওই যে প্রকৃত মান সিস্টেম হয়ে গেছে। এখন এই যে ১৭ টা এটা কি পজিটিভ নাম্বার না? এই সামনে একটা পজিটিভ 0 দিব। কাজ শেষ। বুঝাতে পারছি? আমি আরেকবার বলব। এটুকু বুঝছো কিনা? তন্নি, তুমি বুঝছো? ঈশা? আচ্ছা। তার মানে তুমি দেখো তো তোমার এই উপরের ঘরগুলোর মান জানা লাগতেছে না? 1, তারপর 2, তারপর 4, 8, 16, 32, 64 আর এটার ঘরে তো জানা লাগবে না তোমাকে। লাগবে কি? লাগবে না। তো এইটা আরকি। এটাই বলতেছি। তাইলে তুমি যেকোনো তোমাকে ডেসিমাল নাম্বার দেই। যেকোনো ডেসিমাল নাম্বার দিয়ে তুমি এই পদ্ধতি ইউজ করে কিন্তু এটার এই যে প্রকৃত মানটা বের করে ফেলতে পারবা। পারবা কিনা বলো? পারা যাবে। এটা করা যাবে আরকি। সো আমরা এইভাবে প্রকৃত মানটা বের করব। আরেকটা উপায় আছে খুবই সহজ সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো এটা তো আমি আজকে দেখাইতে পারতেছি না। আমি এর পরের দিন দেখাই দেব। তো এটা হচ্ছে কথা। তাহলে আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করি। তারপর আরেকটা জিনিস বলার আছে। আগে আমি কয়েকটা প্র্যাকটিস করি। তো তোমরা আমাকে একটু স জলদি করে এটা বের করে দিবা যে 5710 এটার আ আ প্রকৃত মানটা কি হবে? মানে ৮ টা যদি আমি এই ঘরে বসাই। ঘরগুলো আঁকার দরকার নেই। জাস্ট তুমি বলো প্রকৃত মানটা কি হবে? প্রশ্ন কি বুঝছো? নাহলে তুমি আগে ঘরগুলো করতেও পারো। কারণ ১ম তো ঘর করতে একটু সমস্যা হইতে পারে। তাহলে দেখো কাকে যোগ করে ৫৭ পাওয়া যাবে সেগুলোর জায়গায় 1 দিবা। বাকি সবগুলাতে 0 দিবে। আর দেখো ৫৭ একটা পজিটিভ সংখ্যা তাহলে ১ম যে ঘরটা সেটা 0 বসাবা। এটুকুই কাজ। তাহলে কাদেরকে হচ্ছে আমি যদি এখানে চিন্তা করি, হয়তো ক্যালকুলেটর দিয়ে করো ৩২, ১৬ আর ৮ আর ১। ৩২, ১৬, ৮ আর ১। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ওখানে তাহলে ৩২ হচ্ছে এটা ১, ১৬, ৮ আর ১ না? তাহলে বাকিগুলোতে 0 হবে। আর আর ১ম ঘরটাতে কি হবে? ১ম ঘরটাতে 0 হবে। কেন 0 হবে? কারণ আমাদের সংখ্যাটা কি? পজিটিভ সংখ্যা। এইজন্য ১ম ঘরটা। তাইলে যেকোনো ডেসিমাল নাম্বারের প্রকৃত মান তুমি বের করতে পারবা? পারা উচিত। ঠিক আছে? পারা উচিত। হ্যাঁ, এখন তুমি আমাকে এই যে এটা করো -22 এটার প্রকৃত মান গঠন করে বলো। এর প্রকৃত মান। এই -22 হুম, এটা আসছে হুম, 0 হ্যাঁ, 1 কেন? ভুল করে ফেলছো।
কিছুই তো না। 22 লিখছি তোমাকে। তো 22 টা তোমাকে উপরে ওই যে এগুলো যোগ করে 22 বানাইতে হবে। তাই দেখো 16 আর 4 যোগ করে 22 হয়। তো যাদের যোগ করে 22 হবে ওদের ওখানে জাস্ট 1 বসাবা। আর বাকিগুলাতে 0। ঠিক আছে? আর সংখ্যাটা কি নেগেটিভ, এখানে 1 বসবে। এটুকুই কাজ। বুঝো নাই? তোমার এই ঘরগুলোর একটা স্থানীয় মান আছে যেটা, হ্যাঁ, এই যে আমি বললাম সামনের ঘরটা সাইন বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ, সাইন বিটটা 0 হলে সংখ্যাটি পজিটিভ। তাহলে সাইন বিটটা শুধুমাত্র চিহ্নের জন্য। আর মানটা কি, মানটা দিয়ে তুমি বুঝবা যে তুমি কোথায় কোথায় 1 বসাবা। এই যে এগুলো স্থানীয় মানটা আমি আবার যদি লিখি, এটা 1, এটা 2, এটার হচ্ছে 4, এটার হচ্ছে 8, এটার হচ্ছে এই ঘরগুলোর। এটার হচ্ছে কত? এটা 16, 2 গুণ করবা আরকি। 32, 64। ঠিক আছে? তোমার 22 আছে না সংখ্যা? তো কাদের কাদের যোগ করে 22 পাবা? 16 আর 4 কে। তো ওদের যে ওখানে 1, 1 বসাবা। বাকিগুলাতে 0 বসাবা। আর চিহ্নটা তুমি ওই চিহ্ন দেখে বসাবা। সামনের ঘরটাতে 0 বসাবা নাকি 1 বসাবা। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। জলদি করো, এই জিনিসটা আমাদের খালি এটা শিখলে হবে না। আমাদের তো আরো অনেক কিছু আছে। কেবলই আমরা শুরুটাতে আছি। ওকে। তুমি আমাকে এই যে এটা লাস্ট করে দিবা। -120। এটা প্রকৃত মান। আমি কি ভুল করলাম এখানে? 16 আর 4 যোগ করে তো 20 হয়। এই আমি তো এখানে একটা ভুল করছি। 16 আর 4 যোগ করে তো 20 হয়। তাহলে এখানে আরেকটা 1 বসাইতে হবে। তাইলে এটা হবে 22। এবার ঠিক আছে। কে জানি বললো একটু 110। ওটা ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওকে। আমার মিস্টেক হয়েছে। দেখো এগুলো কম্বিনেশন করে যোগ করে ক্যালকুলেটর আছে না তোমার কাছে? দেখো যোগ যোগ করে কোনটা কাকে কাকে 1 বসালে তুমি 120 পাবা। এইগুলো হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে চিহ্ন। কত আসলো এখন, এতক্ষণ সময় লাগছে কেন? এরকম আসছে কিনা দেখো, 11111000। পাঁচটা 1 কেন? দেখো 64 যোগ 32 যোগ 16 যোগ 8 করলেই তো 121, সরি 120 হয়। আর এই সামনে একটা 1 বসবে কারণ নেগেটিভ। তাহলে 5টা 1 আর 3টা 0। হুম, ঠিক আছে। তো তোমাকে প্রতিবার ঘরগুলো বানাইতে হবে এরকম না। তুমি এই জিনিসগুলো একটু লিখে নিবা এইভাবে। 8, 16, 32, 64 দিয়ে জাস্ট হচ্ছে মিলাবা। ওখানে ওখানে 1, 1 বসাবা। আর বাকি হলোতে 0, সামনে একটা 1 বা 0 যেটা তোমার ইচ্ছে করে আরকি। ঠিক আছে? ওকে। এবার দেখো এই জিনিস আমরা ক্যালকুলেটরে করতে পারতাম। তুমি পরীক্ষার খাতায় যখন করবা তখন আমি যেভাবে বলছি এভাবে করবা। ঘরগুলো আঁকবা, ওই এগুলো লিখবা, সামনে চিহ্ন লিখে দিবা আর এখানে ভ্যালুও লিখে দিবা। ঠিক আছে? তবে এগুলা তো আসবে না। তোমার যেগুলো আসবে ওগুলো হচ্ছে টুস পরিপূরক। তো এইটা ওগুলো টুস পরিপূরকটা শেখার জন্য এগুলো শেখা লাগবে আরকি। ওটা আস্তে আস্তে। তো এখন আরেকটা জিনিস, জাস্ট এটার প্রকৃত মানের লিমিটেশন একটা আছে।
যেটা লিমিটেশন গুলো দেখা লাগবে। লিমিটেশনস, তুমি এখন প্রকৃত মান পারবা, বুঝছো? এখন তোমার এই লিমিটেশন গুলো আমি খালি দেখাই দিই। কি লিমিটেশন? ধরো আমি তোমাকে বললাম যে কি করো, তুমি 250-এর তুমি হলো কি করবা, আহ প্রকৃত মানটা বের করো। 250-এর প্রকৃত মান তুমি কিন্তু পারবা না আর। কেন পারবা না? কারণ তুমি দেখো এখানে 64, এখানে কি 32, এখানে 16, আমি আবার লিখতেছি 8, 4, 2 এর, এই তো। তুমি সবগুলা যোগ করো তো, এখানে সবগুলা যোগ করলে তুমি এর সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা পাবা না। সবগুলা যোগ করতে হলে সবগুলাতে এখানে ওয়ান বসাতে হবে। হ্যাঁ, তো ধরে নাও এখন এটা 0 দিলে হবে +127 আর 1 দিলে হবে -127, তাই তো? তো আমি ধরো 0 দিলাম, +127, তাহলে এটা আস্তে আস্তে +127। এর চেয়ে বড় সংখ্যা তুমি পারবা এটা দিয়ে বানাইতে? পারবা না। ফলে তোমাকে আমি দিছি -250, তুমি পারবা না বানাইতে। কারণ তোমার 8 বিটের রেজিস্টারটা সর্বোচ্চ যেই দশমিক নাম্বারটা স্টোর করতে পারবে সেটা হচ্ছে 127। এর চেয়ে সে বেশি পারবে না। বুঝতে পারছি? তাহলে সর্বোচ্চ যে সংখ্যাটা সে স্টোর করতে পারবে সেটা কত? 127। কেন 127? এটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু এমসিকিউ তে আসে। 8 বিটের রেজিস্টার দিয়ে সর্বোচ্চ কত অঙ্কের সংখ্যাকে আমরা আহ স্টোর করতে পারি? তো তোমাকে তখন উত্তরটা বলতে হবে 127, +127। আর সর্বনিম্ন কত? বুঝতেই পারতেছো, সর্বোচ্চ যদি +127 হয়, আমি জাস্ট এখানে যদি একটা 1 বসাই দিই, তাহলে এটা হয়ে যাবে -127। তাহলে রেঞ্জটা হচ্ছে এটা আমাদের, যে প্লাস একশো, সরি, 8 বিট রেজিস্টার দিয়ে দিয়ে -127 থেকে 0 সহ, অবশ্যই 0 সহ +127 পর্যন্ত সংখ্যা স্টোর করা যায়। এই যে লাইনটা, নোটটা, সেটা একদম মনে রাখতে হবে তোমার। ঠিক আছে? ফলে তোমার পরীক্ষার হলে এখন কথা হলো যে এইটা তাহলে অ্যান্সারটা কি, -250 এর প্রকৃত মান কিভাবে বের করবো? তখন কি করতে হবে বলতে পারবা কেউ? 8 বিট রেজিস্টার দিয়ে তো পারতেছি না, তখন কি করা যেতে পারে? তখন তোমাকে 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। তখন তুমি 250-কে ইনক্লুড করে নিতে পারো। মানে তুমি দেখো বিটের সংখ্যা বাড়িয়ে দিবা, এইটুকুই। তখন তোমাকে 16 বিট রেজিস্টার দিয়ে প্রকৃত মান গঠন করতে পারবে। তো আজকে আমরা একটা এসডব্লিউ দিব 16 বিট দিয়ে, সেটা তোমরা করবা। নিয়মটা কি? নিয়মটা কিন্তু একই। ওকে, তো এইটা গেল। এখন আরেকটা লিমিটেশন, সেইটার একটা লিমিটেশন হলো যে সর্বোচ্চ তুমি এত থেকে এত করতে পারতেছো। মানে এটা আসলে 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 এটা লিমিটেশন ইয়ার না, লিমিটেশন হচ্ছে প্রকৃত মানের না, লিমিটেশন হচ্ছে 8 বিট রেজিস্টারের। এটা লিখে দিই, লিমিটেশন অফ 8 বিট রেজিস্টার। প্রকৃত মানের এটা না, প্রকৃত মানের যেই লিমিটেশনটা সেটা হলো যে সীমাবদ্ধতা বলতে পারো, যে প্রকৃত মানের যে কি বলে, মান গঠনের ত্রুটিও বলতে পারো, প্রকৃত মান গঠনের ত্রুটি। যে কেন আমরা প্রকৃত মান থেকে ওয়ান্স কমপ্লিমেন্টে গেলাম, প্রথমে প্রকৃত মান আসছিল, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর টুস। তো কেন গেলাম, সেটা কারণটা হচ্ছে কি, যে প্রকৃত মান দিয়ে তুমি 0 যদি লেখো, হ্যাঁ, 0 0 এখন একটা পজিটিভ সংখ্যা, আইডিয়ালি ধরতে পারো। এখন ও যেটা করে, তুমি আমাকে বলবা যে এই এই 0 আর এই -0 দুটা এক না ভিন্ন? একই। -0 বলতে তো কোনো কথা নাই, দুটারই ভ্যালু শূন্য, ওখানে কোনো ইয়া নাই, মানে কি বলে, আহ এক্সিস্টেন্স নাই আর কি, তাই না? 0 আর -0 মানে একই জিনিস, +0 -0 বলে কোনো কথা নাই। আছে কি আমাদের সংখ্যা পদ্ধতিতে +0 -0 বলে কি তুমি জানো? 0 মানে 0,
যে নাই। তো এখন প্রকৃত মান করতে যাই তুমি +0 পাবা, -0 পাবা। ঠিক আছে? সেটা তো সম্ভব না। সেটা তো করা সেটা সম্ভব না। এজন্য আসলে প্রকৃত মানকে আমরা আ নিই না। কেন +0 -0 আসবে? আমি একটু যদি দেখাই তোমাকে। ধরে নাও তোমাকে আমি বলছি যে 0 কে 0 র প্রকৃত মান বের করো। ঠিক আছে? 0 র প্রকৃত মান। 0 হচ্ছে ডেসিমাল সংখ্যা। এটার হচ্ছে তুমি প্রকৃত মান নিবা। এটা নিবা। তো প্রকৃত মান নিতে হলে কি জিনিস আমরা কি শিখছি? আরে কই গেল? এখান থেকে না এটা হচ্ছে এরকম না? তো 0 তো আচ্ছা 0 ভালো কথা। 0 মানে আমি যদি নিই এরকম 0 তারপর কি? 0 আরে সবগুলাই তো 0 হবে। কারণ মানটাই তো 0 এটা মান বোঝাচ্ছে। আর এটা পজিটিভ আছে। তাই এখানে পজিটিভ। তাইলে এটা ঠিক আছে। এটা +0 হলো বুঝছি। ঠিক আছে? কারণ এখানে +0 আমি যদি কেউ চিন্তা করে আচ্ছা +0 বলেও কিছু আছে। +0 বলেও কিছু আছে। তাইলে +0 র রিপ্রেজেন্টেশনটা হবে এটা। ধরো। তো একজন এটা ধরলাম +0 একজন বলল আচ্ছা -0 র প্রকৃত মানটা একটু দেখাও তো। -0 এর প্রকৃত মান। তখন প্রকৃত মান পদ্ধতিতে কি হবে? ও আরে কি করি একটু দাঁড়াও। প্রকৃত মান পদ্ধতিতে ও -0 রও রিপ্রেজেন্টেশন করে দিবে। কিভাবে? বলবে যে আচ্ছা এটা হচ্ছে -0 তাহলে এটা হচ্ছে -0 এটা হচ্ছে +0 দুটো আলাদা। +0 বলতে ও একটা জিনিস দিচ্ছে, -0 বলতে ও আরেকটা জিনিস দিচ্ছে। কিন্তু রিয়াল লাইফে ওগুলো আসলে একটাই। তো আমার এমন একটা পদ্ধতি দরকার যে +0 যদি বলি তাও সে একই জিনিস বলবে, -0 যদি বলি তাও সে একই জিনিসই বলবে। +0 আর -0 সে যাতে কোনো পার্থক্য না করে। এখানে পার্থক্য তৈরি হয়ে গেছে। তো একজন যদি +0 বলে সে এটা দিচ্ছে, -0 বললে সে এটা দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু ত্রুটি হয়ে গেল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কিসের ত্রুটি? প্রকৃত মান গঠনের ত্রুটি। এইজন্য আমরা প্রকৃত মান থেকে আরেকটা সিস্টেমে চলে গেছিলাম। সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এ। ঠিক আছে? প্রকৃত মান নিয়ে এটুকুই ছিল। আমরা এবার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আচ্ছা এটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা নিয়ে খুব বেশি কিছু বলব না, হ্যাঁ? ওয়ান্স কমপ্লিমেন্ট আর কিছুই না। মানে কিভাবে করে একটা ওয়ান্স কমপ্লিমেন্ট সেটা করার নিয়মটা কি? তোমাকে আগে প্রকৃত মানটা যেকোনো সংখ্যা নিবা। কি করবা? তুমি যেকোনো সংখ্যার প্রকৃত মানটা নিবে। আচ্ছা, প্রকৃত মানের একটা দৃষ্টি দিই। প্রকৃত মানে কি করতে হয়? তোমাকে যদি বলি আমি 20 কত? তুমি প্রকৃত মানটা গঠন করতে পারবা না? পারবা। সামনের চিহ্নটা পজিটিভ হলে 0 আর পরের 7 টা মান। মানটা থাকলে কিভাবে কি করতে হয় তোমাকে বলা হইছে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট এ জিনিসটা একটাই। ওয়ান্স কমপ্লিমেন্ট এ পজিটিভ সংখ্যাটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট এ পজিটিভ সংখ্যাটা হলো ওই যে প্রকৃত মানের যে পজিটিভ সংখ্যা যেভাবে গঠন করছো সেটাই। বুঝতে পারছি? প্রকৃত মানের পজিটিভ সংখ্যা যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট এর পজিটিভ সংখ্যা একই জিনিস। এটার মানে কোনো ইয়া নাই। ওকে? যেমন যদি তোমাকে বলে 5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করো। ধরুন 5 তো ছোট নিলাম। ধরুন বলুন যে মাইনাস সরি +12 এর প্রকৃত মান কত? সরি ওয়ান্স কমপ্লিমেন্ট কত? জাস্ট তুমি কি করবা? ওই যে তুমি যেটা শিখছো না? প্রকৃত মান গঠন যেভাবে শিখছো পজিটিভ সংখ্যার জন্য সেটাই বের করে দিবা। কি হবে তাহলে? 12 নাকি? তাহলে এই যে এখানে মনে মনে চিন্তা করো কি আছে 1, 2, 4 তারপর কি রে 8
এতগুলো করলেই হবে বোধহয়। তারপর আরো আছে এখানে। তো 4 8 এ 12 তাহলে 1 আর 1 এই 0 0 0 0 0 আর এখানে কি 0। এটাই হচ্ছে +12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। আর প্রকৃত মানটাই হচ্ছে এর প্লাস যদি থাকে পজিটিভ সংখ্যা থাকে তাহলে ওইটাই হচ্ছে ওর ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? আগেরটাই। তবে তোমাকে যদি এখন বলি আমি -12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো। কত হবে? -12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? তাহলে কি করতে হবে? কি? কোনটা? হ্যাঁ, এইটাতে একটু ভুল হয়ে গেল। কারণ এটা আমরা নতুন সিস্টেম করতেছি তো। এটা তো আর আমাদের প্রকৃত মান সিস্টেমে নাই। তাহলে এখানে কি করতে হবে? কিন্তু জিনিসগুলো একটু আলাদা। তুমি যদি -12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে আগে এর যে প্রকৃত মানটা সেটা আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ 12 এর প্রকৃত মানটা। সেটা আমি উপরে বের করে রাখছি। সেটা কত? 0 0 0 আমি ওই উপরের জিনিসটাই লিখতেছি। 0 কত রে? 4 টা 0 তারপর 2 টা 1 তারপর 2 টা 0। এটা এর সাথে এক যোগ করতে হবে। এর সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। এইটাই নিয়ম। তাহলে এক যোগ যদি করি তাহলে এটা কত হয়? 0 এর সাথে এক যোগ করলে 1 বাকি সব 0 1 বাকি সব একই। 0 0 0 ও আমি একটু ভুল বললাম। সরি, সরি। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হলো না? আ এইখানে আমি ডিরেক্ট লিখে দিই। এটা লেখারও দরকার নেই। হ্যাঁ। তো -12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি করতে হবে? 12 এর যে ওয়ান্স কমপ্লিমেন্টটা আছে সেটার কে টগল করতে হবে। এটা নতুন শব্দ তোমাদের কাছে। টগল। এটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এ খুব পরিচিত একটা শব্দ। টগল। এটার বাংলা প্রতিনিধিত্বকারী শব্দটা হলো উল্টিয়ে দিতে হবে। ঠিক আছে? উল্টিয়ে দিতে হবে। বা ইংরেজিটা হচ্ছে কি করতে হবে? ফ্লিপ করে দিতে হবে। এই হ্যাঁ, আরো হয়তো সুন্দর শব্দ আছে। যাই হোক এই ২ টা দিয়ে বুঝবো। টগল মানে কি? যে বিট গুলো আছে না? এই বিট গুলাকে টগল করে দিবা। কি করা? 0 এর টগল হবে 1 এই 0 এর টগল হবে 1 আচ্ছা 0 গুলা হয়ে যাবে 1 এবং 1 গুলা হয়ে যাবে 0 এটাই হচ্ছে টগল করা। তো কি করতে হবে? 0 0 1 1 0 0 1 1 তাহলে এই যে আমি এটা লিখলাম না? এটা হচ্ছে ওর ওয়ান্স কমপ্লিমেন্ট। কার? -12 এর। কি করতে হবে তাইলে নেগেটিভ সংখ্যা হলে কি করতে হবে? প্রকৃত মানের কে উল্টিয়ে দিতে হবে। প্রকৃত মানে 0 গুলোকে 1 আর 1 গুলোকে 0 নিতে হবে। লিখে দিই নোট। বুঝতেছো কি না? বুঝছো কি? সংখ্যা হলে মানের 0 গুলোকে 1 এবং 1 গুলোকে 0 করে দিতে হবে। ঠিক আছে? এই তো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা পজিটিভ সংখ্যাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব? জাস্ট ওদের প্রকৃত মানটা বের করে দিলেই হবে। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই প্রকৃত মানটা আর কিছুই না, এই যে তুমি যে কনভার্সনটা করছিলা না? ধরো 12 এ তুমি বাইনারি যদি বের করো, কিভাবে বের করছিলা? ২ দ্বারা ভাগ করে করছিলা না? ওইটাই, ওইটাই আসবে প্রকৃত মানটা। অর্থাৎ 12 এর কনভার্সন করলে যে বাইনারি সংখ্যাটা আসতো সেটাই হচ্ছে আমার এটা আসবে। এই যে প্রকৃত মানটা আসবে। ঠিক আছে? সো প্রকৃত মানের ক্ষেত্রে পজিটিভ সংখ্যা তো ওইটাই। বা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে প্রকৃত মানটাই হবে ওই যে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট +12 এর। কিন্তু নেগেটিভ সংখ্যা যদি হয় তাহলে জাস্ট কি করতে হবে? ১ম এ আগে তোমাকে ওই সংখ্যাটা যার নেগেটিভ বের করতেছো ওর প্রকৃত মানটা নিতে হবে, বের করতে হবে। তারপরে সেগুলোকে টগল করে দিতে হবে। তাহলে তুমি ওইটার নেগেটিভ সংখ্যাটা পায়ে যাবা। রিপ্রেজেন্টেশনটা বুঝছো? ওইভাবে রিপ্রেজেন্ট করতে।
তাহলে দেখো পজিটিভ 12 আর নেগেটিভ 12 আলাদা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। পজিটিভ 12 নেগেটিভ 12 কিন্তু আলাদা। ঠিক আছে? এটাই আমাদের দরকার ছিল। তো প্রকৃত মানের ক্ষেত্রে চিহ্ন বিট ছিল। চিহ্ন বিট নামে একটা ব্যাপার ছিল। এখানে ওটা নাই। এখানে হচ্ছে এই যে উল্টাই গেছে। এটা হচ্ছে কথা। ওকে। তাহলে এখন এইটারও নিশ্চয়ই তাহলে লিমিটেশন আছে। এটা কিন্তু এটাই। আর কি এখন তোমাকে প্র্যাকটিস করা লাগবে? আমার মনে হয় যে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। জাস্ট আমি এটা এই ইয়াটা বের করে দিই, ত্রুটিটা। এটা ত্রুটি হলো কি? ওই যে আগেরটাই আমরা আমরা যদি আগের জিনিসটাকে এখানে আবার নিয়ে আসি, আগের জিনিসটাকে নিয়ে আসি তাহলে এরকম হবে। এটাকে নিয়ে আসলাম। কন্ট্রোল সি। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? প্রকৃত মান না, এটা আমি এখানে দেবো হচ্ছে ওয়ান্স কমপ্লিট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট। তো জিরো এর প্লাস জিরো এর যদি ওয়ান কমপ্লিমেন্ট বের করতে বলি তাহলে সেটা বের করে দিই, প্রকৃত মানটা। ওকে। এখন আমি ওকে বললাম আচ্ছা, প্লাস জিরো না, আপনি কি করবেন? হচ্ছে মাইনাস জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে দিবে। মাইনাস জিরো এর ওয়ান কমপ্লিমেন্ট। তখন কি করবে ও? এই যে যেখানে যেখানে জিরো আছে সেগুলোকে কি করে দিবে? ওয়ান করে দিবে। এই যে ওয়ান 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 ওয়ান, এটা হচ্ছে নেগেটিভ জিরো। তাহলে এখানে দেখো পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো কি আলাদা হয়েছে কিনা দেখো তো। আলাদা। কিন্তু পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো তো আসলে একই জিনিস। কারণ জিরোর আগে চিহ্নের কোনো দাম নেই। জিরো জিরোই। বাট এইখানে এই পদ্ধতিতে প্লাস জিরো একটা জিনিস, মাইনাস জিরো আরেকটা জিনিস দেখাচ্ছে। তো এটাতে ঠিক না। তো এই জন্য এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের ত্রুটি। তাহলে এটাতেও সমস্যা আছে। এটা তো চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে ভেজাল হয়ে গেছে। জিরোতে সমস্যা হয়ে গেছে আর কি। যখন কেউ জিরো ইনপুট দিবে তখন সে পরীক্ষায় বলতে হ্যাঁ, পরীক্ষায় তোমাকে যদি এক্সপ্লেইন করতে বলে যে ওয়ান্স কমপ্লিমেন্টের ত্রুটি কেন বা ওয়ান্স কমপ্লিমেন্টের সীমাবদ্ধতা লিখো, তখন তোমাকে এইটা লিখতে হবে কিন্তু ভাষায় সুন্দর করে। যে ওয়ান্স কমপ্লিমেন্টে প্লাস জিরো এবং মাইনাস জিরো দুটি আলাদা সংখ্যা হিসেবে বিবেচনা করে। প্লাস জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা, মাইনাস জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা। কিন্তু বাস্তবে সেটি সম্ভব না। বাস্তবে প্লাস জিরো মাইনাস জিরো কোনো আলাদা দুটি সংখ্যা না। বুঝায় লিখতে পারবে না? হ্যাঁ, ক্ষয়ে আসে এটা। গতে তো আসবে না, খতে আসবে। খতে। ঠিক আছে। ওকে। এটা গেল। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্টের ত্রুটি। এখন আমরা আমাদের যেটা মেইন পড়াশোনা আসলে টুস কমপ্লিমেন্ট সেটা দেখব। তো ওইটা কিছুই না, জাস্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। মানে আমরা ওইটার 90% জিনিস শিখে গেছি। ওটা জাস্ট 10% জিনিস শিখাবো, শেষ। টুস কমপ্লিমেন্টে কি করা হয়? দেখো আমরা আলটিমেটলি এই তিনটা জিনিস শিখতেছিলাম চিহ্নযুক্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো প্রথম কথা, আমরা যদি পজিটিভ সংখ্যাকে আমি টুস কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে সেটা টুস কমপ্লিমেন্ট কি হবে? তো যে কোনো পজিটিভ সংখ্যার টুস কমপ্লিমেন্টটা হবে সেই সংখ্যাটার প্রকৃত মানটাই। খুবই ইজি, তোমার জন্য ইজি হয়ে গেছে। যে যে কোনো পজিটিভ সংখ্যার টুস কমপ্লিমেন্ট কি হবে? ওই সংখ্যাটার প্রকৃত মান যেটা তুমি বের করছো সেটাই। দেখুন কিনা ওয়ান্স কমপ্লিমেন্টের পজিটিভ সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট কি ছিল? সেই সংখ্যাটার প্রকৃত মানটা। এটা আমি যদি লিখে দেইনি, বাট ওকে, বুঝতে তো পারছো। তাহলে যে কোনো সংখ্যা, যে কোনো পজিটিভ সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে ওই সংখ্যাটার প্রকৃত মান।
ঠিক আছে? যেকোনো পজিটিভ সংখ্যার টুস কমপ্লিমেন্ট হবে ওই সংখ্যার প্রকৃত মান। তাহলে আমি যদি তোমাকে বলি যে +15 এটার টুস কমপ্লিমেন্ট বের করো। করো তো। কি হবে? করো। কত আসছে? কতক্ষণ সময় লাগার কথা? জলদি করো, ফাস্ট। জিরো। আচ্ছা, 4টা জিরো, তারপরে কি 4টা ওয়ান? কত বলছে? 15। তাহলে 8, 4-এ 12, আর 3-এ 15। হ্যাঁ, এই তো, এটাই। আচ্ছা, ওকে। উম হ্যাঁ, এটা আসবে। এখন হচ্ছে আমরা যদি নেগেটিভ সংখ্যার দুইয়ের পরিপক বের করি, আসলে দুইয়ের পরিপকটা মেইনলি আসলে নেগেটিভ সংখ্যার জন্য বের করা। সেটা কি? নর্মালি আসলে দুইয়ের পরিপক, আচ্ছা কিভাবে বলবো এটা? আহ, এভাবে রেখে দিই, এভাবে রেখে দিই আপাতত। যে নেগেটিভ সংখ্যা যদি হয়, তো নেগেটিভ সংখ্যা হলে কোনো নেগেটিভ সংখ্যার টুস কমপ্লিমেন্ট হবে, না স্যার আরেকবার লিখি, ধরো নেগেটিভ সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে, যেটা আমরা এর আগের বার করছিলাম আর কি, এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। কোনো নেগেটিভ সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি ওয়ান যোগ করো, তাহলে সেই সংখ্যাটার তুমি টুস কমপ্লিমেন্টটা পাই যাবা। নিয়মটা বুঝছো? তাহলে আমি যদি তোমাকে বলি, এখানে আমি করার চেষ্টা করতেছি, আমি যদি তোমাকে বলি -15 এর টুস কমপ্লিমেন্টটা বের করো, টুস কমপ্লিমেন্টটা বের করো, তাহলে তোমাকে কি করা লাগবে বলো তো? প্রথমে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট জানা লাগবে। প্রথমে সেটার কি জানা লাগবে?
হ্যাঁ, আগে তাহলে উল্টায় দিতে হবে। তাহলে উল্টায় দাও। ৪ টা 1, তারপর কি? ৪ টা 0, উল্টায় দিছি। তারপর ১ যোগ করবা। তাহলে এটা কত হচ্ছে? ১, 0, 0, 0, 1, 1, 1, 1। ঠিক আছে? এখন এখানে কিছু কথা আছে। আ দেখো তো ঠিক আছে কি? হুম। এখন যখন তুমি যোগ করতেছো না, যখন এইখানে যোগ করে তো জিনিসটা হয়ে গেছে খুব ইজিলি। কি হইছে? যে তুমি যখন 1 যোগ করলা তখন হচ্ছে এই নিচেও ৮ টা আছে। এখন দেখো এই যে 2's কমপ্লিমেন্ট এর আবার একটা চিহ্ন আছে। ব্যাপার আছে, চিহ্নের ব্যাপার আছে। সেটাতে আসতেছি আমরা, পরে আসতেছি। তোমরা আমাকে একটু করে দিবা। কিভাবে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা ওটা আমি একটা দেখাই দিচ্ছি মানে ফরম্যাট। তোমাকে আমি বললাম মাইনাস কত দিব? টা কি এমন কিছু দিতে হবে যেটাতে আপাতত এটাই ধরো মাইনাস আ 38 দিলাম। এইটার তুমি 2's কমপ্লিমেন্ট বের করে দিবা আমাকে। -38 এর। করো তো। 38, অ্যান্সারটা তো আমি জানি না। আ এখন যে করি, করলে বুঝতে পারবা আরকি। 1, 1 করলে কত হয়? 2, 0 তাহলে 1। দেখো মিলছে? এটা আসছে তোমার? তো হয়ে গেছে। এখন এইটা হচ্ছে কি? এটা হচ্ছে -38, -38 এর 2's কমপ্লিমেন্ট। হইছে? তন্নি তোমার হইছে? কোথায় 0 টা 1 হলো? 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে 2 বিয়োগ যাবে না? তাহলে 0। তারপর এখানে আবার হাতে বাকি থাকে 1, সেটা 1 নামছে। এই যে যোগ শিখলাম কতদিনে? ভুলে গেছো? প্র্যাকটিস করতে হবে। অন্য ভাবলে হবে না তো। এজন্য তো গতদিনে অনেকগুলো প্র্যাকটিস করেছি। কারণ এই যে এইখানে আমাদের যোগটা লাগতেছে বাইনারি যোগটা। কিছু না জাস্ট ১ যোগ করা লাগবে এটুকুই। তো এইটা হলো। তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারো 38 এর প্রকৃত মান এত, -38 এর 1's কমপ্লিমেন্ট এত, তারপর -38 এর
এই ওয়ান্স কমপ্লিমেন্ট এটা লিখে নিলে তারপরে এই যে আহ, এটা হচ্ছে তোমার -38 হবে, এই যে এটা। বা তুমি এখানে লিখতে পারো -38 এর টুস কমপ্লিমেন্ট, এই এইভাবে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো। প্রথমে এইভাবে লিখে নিবা উপরে -38, তারপর 38 এর প্রকৃত মান, -38 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, -30 যোগ করে -38 এর টুস কমপ্লিমেন্ট, এই আকারে ফরম্যাটে লিখতে পারো যদি তোমাকে টুস পরিপেক্ষ বের বের- বের করো, ঠিক আছে, এরকম করে। তাহলে আশা করি পারবা, হ্যাঁ, পারার তো উচিত টুস কমপ্লিমেন্ট বের করা, ঠিক আছে না? তো আমাকে আরেকবার লাস্ট বের করে দিবা তোমরা, -99। করো করো, জলদি করো। আ- হ্যাঁ, আচ্ছা, ওকে। তন্নি তোমার এসে, ওকে, গুড, হইলে তো হয়েই গেল। আহ তাহলে আমাদের, দেখো এখন লাস্টে আমরা এই পর্যায়ে আসলাম যে টুস কমপ্লিমেন্টে চলে আসছি। তো এখন তোমার যে ইলেকট্রনিক ডিভাইস গুলো যেখান থেকে আমি জিনিসগুলো শুরু করছিলাম, যে তোমার যে ইলেকট্রনিক ডিভাইস আছে না সেখানে তোমার হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার জন্য টুস কমপ্লিমেন্টই ব্যবহার করা হয়। টুস কমপ্লিমেন্ট ইউজ করে সেখানে কাজটা করা হয়, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি -99 বলতেছো তখন তোমার যে ইলেকট্রনিক্স যে ডিভাইসটা আছে না, সে আসলে এই মানটাকে নিচ্ছে, বুঝতে পারছো? এখন ওদের এর আগের গুলোর যদি ত্রুটি আমরা কি দেখছিলাম যে সে +0 আর -0 কে আলাদা আলাদা দেখতেছে। তাহলে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যদি দেখি +0 -0 আলাদা আলাদা, তাহলে তো সমস্যা। একই হওয়া উচিত, একই হওয়া উচিত। তো দেখবা যে একই আছে এটাতে। আমি জাস্ট একটু শর্টকাটে বলি। +0 বলতে +0 এর প্রকৃত মানটা কি হবে? হ্যাঁ, সঠিক দিব, টেস্ট করতে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এটা হচ্ছে +0 এর প্রকৃত মান। এটার সাথে যদি ১ যোগ এটা যদি তুমি টুস কমপ্লিমেন্ট বের করো এটা, তাহলে কি হবে? ১, ১, ১, ৪ টা ১, ৪ টা ১। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম, এর সাথে ১ যোগ করা লাগবে। ঠিক আছে? তো আমাকে একটু এটা যোগ করো তো। কি হবে? ১ আর ১ যোগ করলে 0, হাতে বাকি ১। তারপর ১ আর ১ যোগ করলে 0, তারপর 0, তারপরে 0, তারপরে 0, তারপর 0, তারপর 0, তারপর 0, তারপরে 1। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এই ৯ নম্বরে ১ আসছে।
তা দেখো তোমার কত বিটের রেজিস্টার, এটা 8 বিটের রেজিস্টার। তো 8 বিটের রেজিস্টারে তোমার এই প্রথম এই 8টা ভ্যালু সে কাউন্ট করবে। এইটা যেটা আছে এটাকে আমরা বলবো ক্যারি বিট। এটা আমরা সামনের দিনেই পড়বো, ঠিক আছে? এটাকে বলে ক্যারি বিট। ক্যারি বিট মানে এইটা তোমার, এটা সে নিবে না, কারণ এটা বাইরে চলে গেছে। আমাদের এলএসবি থেকে প্রথম 8টা বিট নিতে হবে। তো দেখো তো, আমি যদি -0 টুস কমপ্লিমেন্ট বের করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার কি -0 আসবে, তাই না? -0 কি করতে হবে, ওই যে জিরোর সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তারপর সেটা টুস কমপ্লিমেন্ট বের করলাম। তাহলে দেখো +0 আর -0 এক কিনা, এক কিন্তু 8টা বিট মিল আছে কিনা দেখো। তাহলে এই জন্য আমরা টুস কমপ্লিমেন্টটা ইউজ করে সব কাজগুলো করি। বুঝতে পারছো? তো তোমরা এর পরের দিন, কালকে তো করতেছি, আজকে হচ্ছে যদি SW দিই তাহলে করবা, আর হচ্ছে নাহলে তো নাই। তো এই আর কি, এরপরের দিন আমরা পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললা হচ্ছে ওই যে ইয়াটা, পরীক্ষা। তো পরীক্ষার মাঝে তোমরা করতে পারবে না?